মর্নিং সবাইকে রসায়ন বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি তোমাদের বরাবরই যে কোর্সটি নেই দ্বিতীয় বর্ষে, এটা হচ্ছে প্রতিনিধি মৌলসমূহের রসায়ন, কেমিস্ট্রি অফ দ্য রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। গত ক্লাসে আমি বোরন পরিবার সম্পর্কে বলেছিলাম, বোরন পরিবার পড়াচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেখান থেকে পড়ব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম কিভাবে আমরা নিষ্কাশন করব। অ্যালুমিনিয়াম নিষ্কাশন। গত ক্লাসে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশনের 3টি ধাপ দেখিয়েছিলাম। আমি আমার স্লাইডটা শেয়ার করছি। তোমরা আমার স্লাইড কি দেখা যাচ্ছে? কেউ একজন আনমিউট করে হয়ে বলো আমার স্লাইড কি দেখা যাচ্ছে কিনা। স্যার দেখা যাচ্ছে। ওকে, নাও মিউট ইয়োরসেলফ। তো আমরা গত ক্লাসের রিপিট করব। গত ক্লাসে আমরা যা যা পড়েছিলাম, যা যা শিখেছিলাম সেগুলো রিপিট করব। গত ক্লাসে আমরা বোরন ফ্যামিলির যে অ্যালুমিনিয়াম নামক যে সদস্য আছে তার এক্সট্রাকশন কিভাবে করতে হয় বা কিভাবে করি আমরা সেটা দেখিয়েছিলাম। তার অর্ধেক হয়েছিল। এর মধ্যে প্রথম কয়েকটা ধাপ আছে যেই ধাপের মাধ্যমে আমরা অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করতে পারি বক্সাইট থেকে। তো যেই 3টা ধাপ ছিল, প্রথম ধাপ ছিল হচ্ছে রিফাইনিং অফ বক্সাইট এন্ড প্রোডাকশন অফ অ্যালুমিনা। আমরা অ্যালুমিনা তৈরি করব। যে বক্সাইট থেকে আমরা অ্যালুমিনা তৈরি করব সেই বক্সাইটকে আমরা প্রথমে বিশুদ্ধ করব। বিশুদ্ধ করার পর সেখান থেকে অ্যালুমিনা তৈরি করব। অ্যালুমিনিয়াম না, অ্যালুমিনা তৈরি করব। তারপর আমরা ইলেকট্রোলাইট, যেটা আমরা পুরোপুরি শেষ করেছিলাম। তারপরের ধাপটা হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ পিওর অ্যালুমিনা। তড়িৎ বিশ্লেষণ করব, এই অ্যালুমিনাকে তড়িৎ বিশ্লেষণ করব। আর তারপরে যে ধাপ, সর্বশেষ ধাপ, সেটা হচ্ছে রিফাইনিং অফ অ্যালুমিনিয়াম, নট অ্যালুমিনা, দিস ইজ অ্যালুমিনিয়াম। দ্যাট মিন্স অ্যালুমিনিয়ামকে আমরা তড়িৎ বিশোধন করব। তড়িৎ প্রক্রিয়া এটাকে বিশোধন করে পিওর অ্যালুমিনিয়াম এক্সট্রাক্ট পাবো। এই ছিল আমাদের যে 3টা প্রসেস। সেই 3টা প্রসেসের যে প্রথম প্রসেস, রিফাইনিং অফ বক্সাইট এন্ড প্রোডাকশন অফ অ্যালুমিনা, সেটা আমরা 3টা প্রসেসে করতে পারি। একটা হচ্ছে বেয়ার্স প্রসেস, একটা হচ্ছে হলস ফিউশন প্রসেস, সারফেক্স প্রসেস। এই 3টা প্রসেস কখন কোনটা আমরা ব্যবহার করি সেটা সম্পর্কে গতদিন বিস্তারিত আলাপ করেছি। আমার ধারণা তোমাদের খেয়াল আছে কিভাবে করে কোন প্রসেস কখন করতে হয় এবং কোন প্রসেস কিভাবে করতে হয়। সেগুলো আমি জাস্ট স্কিপ করে চলে যাচ্ছি। আমরা আজকে নতুন পার্ট লেসন এ যাব। এগুলো তোমাদের যদি মনে না থাকে তোমরা একটু কাইন্ডলি আবার বাসায় দেখবে কিভাবে করে করতে হয়। তো এখন আমরা দ্বিতীয় ধাপে আসবো, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ পিওর অ্যালুমিনা। অর্থাৎ অ্যালুমিনা সেটাকে বিশোধন করব। সেটা কিভাবে করব? ইলেকট্রোলাইসিসের মাধ্যমে বা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনাকে করব। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি স্লাইডে। এটা হচ্ছে কিভাবে করে অ্যালুমিনাকে ইলেকট্রোলাইসিস করতে হয়। খেয়াল করো, চারপাশে এটা হচ্ছে আয়রন চেম্বার, আয়রন বক্স এর মতো একটা চেম্বার আছে। এই চেম্বারের মধ্যে দেখো কিভাবে করা হয়। এই যে আমরা আগের প্রসেসে যেভাবে করে অ্যালুমিনা পেলাম, সেটা বিশুদ্ধ অবস্থায় অ্যালুমিনা পেলাম, সেটার সাথে সমপরিমাণ আমরা ফ্লোরস্পার দিব এবং এর সাথে তার 3 গুণ পরিমাণ আমরা দিব ক্রায়োলাইট। 3 গুণ পরিমাণ ক্রায়োলাইট দেওয়া হয়। তাহলে অ্যালুমিনা যেটা পাবো তার সাথে তার সমান পরিমাণ আমরা ফ্লোরস্পার দিব কাকরিক, তার সাথে আমরা ক্রায়োলাইট দিব 3 গুণ দিয়ে মিক্সিং করব, এর মধ্যে দ্রবীভূত করব। ওই অ্যালুমিনাকে এইটার মধ্যে ফ্লোরস্পার এবং ক্রায়োলাইটের মধ্যে
দ্রবীভূত করব। দ্রবীভূত করে এটাকে এই যে একটা আয়রন মেড একটা বৈদ্যুতিক চুল্লি বা চুলা, বৈদ্যুতিক চুল্লি আছে, সেখানে প্রায় আমরা 900°C তাপমাত্রা এটাকে তড়িৎ বিশ্লেষণ করা হয়। তাহলে মনে থাকবে তোমাদের, আমরা যে আগের প্রসেস থেকে বিশুদ্ধ অ্যালুমিনা পেলাম, তার সাথে সমান পরিমাণ ফ্লোরস্পার এবং তার 3 গুণ পরিমাণ ক্রায়োলাইটের সাথে দ্রবীভূত করে এই আয়রনের একটা বৈদ্যুতিক চুল্লি চেম্বারের মধ্যে আমরা প্রায় 900°C টেম্পারেচারে আমরা এটাকে তড়িৎ বিশ্লেষণ করব, ইলেকট্রোলাইসিস করব। এবং এই দ্রবণটির তরলতা বৃদ্ধির জন্য, তরলতা মানে এটা যে এর ফ্লুইডিটি বাড়ানোর জন্য, হ্যাঁ, ফ্লুইডিটি বাড়ানোর জন্য এর মধ্যে এই যে ক্রায়োলাইট এবং ওই যে ফ্লোরস্পার যুক্ত করা হয়, যাতে এটা সহজে কি হয়, তরলের মতো আচরণ করে। হ্যাঁ, এটা আসলে দ্রবীভূত করানো হয়। এখানে খেয়াল করো, এই যে উপরে যে কপার একটা ক্ল্যাম্প আছে, আমি একটু তোমাদের কালার দিয়ে দেখিয়ে দিই। এই যে কপার একটা ক্ল্যাম্প আছে, এই কপার ক্ল্যাম্প এর সাথে কয়েকটা কার্বন এর দণ্ড ঝুলানো থাকে। দেখো, খেয়াল করো, কয়েকটি কার্বনের দণ্ড ঝুলানো থাকে। এটা ওই মল্টেন অ্যালুমিনার মধ্যে ডুবানো থাকে ওর মধ্যে। এটা অ্যানোড হিসেবে কাজ করে। এটা হচ্ছে কার্বন অ্যানোড হিসেবে কাজ করবে। আর চুল্লির দেয়ালে, এটা হচ্ছে চুল্লি, এই চুল্লির দেয়ালে খেয়াল করো কার্বনের একটা লাইনিং থাকে, এই যে এই একটু গ্রে কালারের, এই যে চারপাশে একদম সাইড দিয়ে যেটা কার্বন লাইনিং, যেটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে। এটা পুরো একটা আস্তরণের মতো, যেটা ক্যাথোড হিসেবে কাজ করবে। এবং যখন এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করব আমরা, তখন এই যে ক্যাথোড এবং অ্যানোড আছে এখানে, এরা তড়িৎ বিশ্লেষিত হবে, অর্থাৎ অ্যালুমিনা তড়িৎ বিশ্লেষিত হবে। এবং সেক্ষেত্রে ক্যাথোডে কি কোনটা যাবে, ক্যাথোডে কোনটা যাবে, ক্যাথোডে কোনটা যাবে, আবু সাইদ বলো। ক্যাথোডে কোনটা যাবে, অ্যালুমিনা যখন, মানে অ্যালুমিনাম বলতে বোঝাচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, সেটা যখন তড়িৎ বিশ্লেষিত হবে, সেই ক্ষেত্রে কপার এ কোন কোন আয়নটি যাবে? আবু সাইদ আসো, অন্য অন্য কেউ বলো। স্যার অক্সিজেন আয়ন। কোনটা যাবে, কবিতা বলো। অক্সিজেন আয়ন। অক্সিজেন আয়ন হয় না, অক্সাইড আয়ন হয়। হ্যাঁ, আচ্ছা, ক্যাথোডে, অক্সাইড আয়ন। হ্যাঁ, ক্যাথোডে কে যাবে, অক্সাইড। কিভাবে যাবে ক্যাথোডে অক্সাইড? ক্যাথোড কাকে আকৃষ্ট করে, পজিটিভ আয়নকে, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম যাবে। কথা বুঝতে পেরেছো? জি স্যার। ক্যাথোড অ্যালুমিনিয়াম আয়নকে আকৃষ্ট করবে। তার মানে হচ্ছে ক্যাথোড কোথায় আছে, ক্যাথোড আছে এই চারপাশে, চুল্লির চারপাশে, তাই না? ক্যাথোড, এই যে কার্বনের যে ক্যাথোড, চারপাশে যেই কার্বন লাইনিং বলতেছি, যে কার্বন লাইনিং যে বলা হচ্ছে, এই কার্বন লাইনিং ক্যাথোড। তার মানে এখানে নিচে জমা হবে অ্যালুমিনিয়াম, এখানে অ্যালুমিনিয়াম জমা হবে, কারণ নিচের দিকে ক্যাথোড আছে, আর উপরের দিকে আছে কি অ্যানোড, সেখানে অক্সিজেন জমা হবে। এবং যখন উচ্চ তাপে আমরা এটা কি করবে, ওই অক্সাইড কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড হিসেবে এবং কার্বন ডাই অক্সাইড হিসেবে গ্যাস হিসেবে বের হয়ে যাবে। তাহলে কি বললাম,
খেয়াল করো যখন আমরা এটা হচ্ছে এই মডেলটা, চিত্রটা খেয়াল করো, এর মধ্যে চিত্রটা সম্পর্কিত বর্ণনা দিতেই পারবে এবং কেন কোনটা হচ্ছে। এখানে রিঅ্যাকশনটা কি হচ্ছে, যখন তড়িৎ বিশ্লেষণ হবে তখন অ্যালুমিনিয়াম যাবে ক্যাথোডে, যেটা নিচে জমা হবে। কারণ ক্যাথোডটা হচ্ছে পুরো পাত্রের চারপাশ জুড়ে, আর উপর থেকে আমরা যেটা আসছে সেটা হচ্ছে কার্বন অ্যানোড, সেখানে অক্সাইড জমা হবে। অ্যালুমিনিয়াম জমা হবে নিচে, আর ওইখানে অক্সাইড জমা হবে, সেই অক্সাইড কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এটা হচ্ছে আমরা দ্বিতীয় ধাপে করলাম। প্রথম ধাপে তো আমরা পিওর অ্যালুমিনা তৈরি করলাম, এবং দ্বিতীয় ধাপে হচ্ছে এই পিওর অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে আমরা ইলেকট্রোলাইসিস করে অ্যালুমিনিয়াম পেলাম আর অক্সাইড পেলাম। অক্সাইড আমাদের দরকার নেই, আমাদের দরকার অ্যালুমিনিয়াম, তাই না? যেহেতু আমরা পড়ছি হচ্ছে এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। ওকে, তাহলে এখানে হচ্ছে রিঅ্যাকশনটা এটা হবে এই চেম্বারে, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা ইলেকট্রোলাইসিস এর মাধ্যমে ক্যাথোডে আমরা অ্যালুমিনিয়াম আয়ন পাবো আর অ্যানোডে পাবো অক্সাইড আয়ন। পরবর্তীতে এই ক্যাথোডে অ্যালুমিনিয়াম 3+, সেটা দুইটা অ্যালুমিনিয়াম 3+, 6টা ইলেকট্রন গ্রহণ করবে এবং অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে বা অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত হবে। এটা হচ্ছে ক্যাথোডের রিঅ্যাকশন। আর অ্যানোডে কি পাচ্ছি আমরা? অক্সাইড। সেই অক্সাইড 6টা ইলেকট্রন ত্যাগ করবে, ছেড়ে দিবে, যেহেতু এরা ইলেকট্রন বেশি আছে। আচ্ছা, করে 3টা অক্সিজেন পরমাণুতে পরিণত হবে। এইভাবে 3টা অক্সিজেন আরেকটা 3টা অক্সিজেনের সাথে পরমাণুর সাথে যুক্ত হয়ে 3 অণু অক্সিজেন তৈরি করবে। This is the complete reaction of the electrolysis of pure alumina. এই চেম্বারের এই হচ্ছে রিঅ্যাকশন। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমি জানতে চাচ্ছি। তোমরা একটু রেসপন্স করো আমার সাথে। কারো কোনো সমস্যা নাই? এখন থেকে অনেকে জয়েন করেছো। সাকিব, জি স্যার। হ্যাঁ, কোনো প্রবলেম আছে? কোনো বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম। প্রথম ধাপ শেষ করেছিলাম গত ক্লাসে, আজকে দ্বিতীয় ধাপ শেষ করলাম, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ পিওর অ্যালুমিনা। আমরা তৃতীয় ধাপে চলে যাব। তৃতীয় ধাপটা কি ছিল? এই যে অ্যালুমিনিয়াম পেলাম আমরা, এই অ্যালুমিনিয়াম যে পেলাম সেটার ইলেকট্রো রিফাইনিং বা তড়িৎ বিশোধন করব। তড়িৎ বিশোধন করব কিভাবে করা হয়? এখানে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিতে বিস্তারিত আমি বলবো। ছবিটা দেখে বুঝতে পারা যাচ্ছে যে এটা একটা চেম্বার। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে অ্যালুমিনার মধ্যে যে তড়িৎ বিশ্লেষণে আমরা অ্যালুমিনিয়াম পেলাম, সেই অ্যালুমিনিয়ামের মধ্যে অন্যান্য অনেক অপদ্রব্য মিশ্রিত অবস্থায় থাকতে পারে, যেমন আয়রন, কপার, সিলিকন, ম্যাগনেসিয়াম এটসেট্রা। এইরকম আরো অনেক ধরনের অপদ্রব্য হিসেবে এর সাথে মিক্সিং অবস্থায় থাকতে পারে। তারপর এই যে দেখো, খেয়াল করো, এই যে এই দিক দিয়ে আমরা ইমপিওর যে অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়ামের সাথে বিভিন্ন মিক্সিং অবস্থায় আছে, সেটা আমরা কি করব? এই দিক দিয়ে ইনপুট দিব এখানে। তাহলে এই যে ইমপিওর যে অ্যালুমিনিয়াম, সেই অ্যালুমিনিয়ামকে আমরা বিশুদ্ধ করার জন্য একটা বিশেষ বৈদ্যুতিক কোষ ব্যবহার করা হয়। এটা হচ্ছে সেই বৈদ্যুতিক কোষ। এর মধ্যে এটা একটা রেক্ট্যাঙ্গুলার যে ট্যাঙ্ক, হ্যাঁ, আকৃতির একটা ট্যাঙ্ক, আয়তাকার আকৃতির একটা ট্যাঙ্ক। এটা হচ্ছে আয়রন দিয়ে তৈরি। এর মধ্যে দেখো, খেয়াল করো, এই যে কার্বনের একটা লাইনিং থাকে আগের মতোই। এই যে কার্বনের একটা লাইনিং আছে, চারপাশ দিয়ে। এটা কার্বনের একটা পুরু আস্তরণ থাকে। আর এইটার মধ্যে 3টা স্তর থাকে। দেখো, এই যে একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, 3টা স্তর থাকবে ভিতরে। এর মধ্যে এই কোষটার মধ্যে সর্বমোট 3টা স্তর থাকবে। একেবারে নিচের যে স্তর, যেটা হচ্ছে ইমপিউর অ্যালুমিনিয়াম লেখা, তার মধ্যে যে আমরা যে অ্যালুমিনিয়ামটা আগের
প্রসেস থেকে পেলাম, সেই ইমপিউর অ্যালুমিনিয়াম আমরা এই যে এখান থেকে যে ঢালবো একেবারে নিচে যাবে, এদিক দিয়ে একেবারে নিচে চলে যাবে। অর্থাৎ নিচের স্তরটার মধ্যে সর্বনিম্ন যে স্তর তার মধ্যে ইমপিউর অ্যালুমিনিয়াম থাকে। দ্যাট মিন্স সেখানে কপার আছে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, বিভিন্ন ধরনের অপদ্রব্য হিসেবে আছে। তারপরে যে উপরের ভাগ, সেই উপরের ভাগ হচ্ছে মল্টেন ফ্লোরাইডস, যার মধ্যে ওই ক্রায়োলাইট, বেরিয়াম ফ্লোরাইড এগুলো মিশ্রণ গলিত অবস্থায় থাকে, এগুলো গলিত অবস্থায় থাকে। আর একেবারে যেই উপরের স্তর সেটা হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে তরল ক্যাথোড স্তর। আচ্ছা, এই তড়িৎ বিশ্লেষণ, আচ্ছা খেয়াল করো যে এইটা হচ্ছে কি, ওই যে কার্বনের যেই চারপাশে লাইনিং ছিল এটা হচ্ছে কি, এবার এটা হচ্ছে অ্যানোড, বুঝতে পারছো? আচ্ছা, আর উপরের যেটা উপরে যে ওই যে এখানে যে ঝুলানো আছে কয়েকটা, যে কয়েকটা যে যে দণ্ড ঝুলানো আছে, এগুলো হচ্ছে ক্যাথোড। এবং তাহলে তখন দেখা যায় এই যে অ্যালুমিনিয়াম যেটা নিচের স্তরে আছে, শুধু অ্যালুমিনিয়াম, সেই অ্যালুমিনিয়াম যখন তড়িৎ বিশ্লেষণ করা হবে, বিদ্যুৎ চালনা করা হবে, তখন কি ঘটনা ঘটবে? তখন এইখান থেকে যে পিওর অ্যালুমিনিয়াম Al3+, সেটা আস্তে আস্তে করে নিচ থেকে এই উপরের স্তরে চলে যাবে, কারণ অ্যালুমিনিয়ামকে আকৃষ্ট করবে হচ্ছে ক্যাথোড, এটা আকৃষ্ট করবে, যে কারণে অ্যালুমিনিয়াম কি করবে, অ্যালুমিনিয়াম এটা চলে আসবে একেবারে উপরের স্তরে। আর অন্যান্য যেই অপদ্রব্যগুলো আছে সেগুলো কোথায় থাকবে? তাহলে সেগুলো নিচের দিকে থাকবে, সেগুলো নিচে পড়ে থাকবে। এই হচ্ছে তাহলে ইলেকট্রো রিফাইনিং যে মডেলটা, সেই মডেলটা হচ্ছে এটা। এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম আয়ন ক্যাথোডে যায়, গিয়ে ক্যাথোডে গিয়ে কি করে, ইলেকট্রন গ্রহণ করে এবং অ্যালুমিনিয়ামের এই যে ইসের উপর একটা স্তর তৈরি করে। তো প্রয়োজন মতো যে নিচে যে যখন দেখা যাবে যে নিচে অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম কমে গেছে, মনে করো নিচে অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম রিফাইন হয়ে উপরে চলে আসছে, তাহলে অ্যালুমিনিয়াম এখানে কমে গেল, সেই ক্ষেত্রে তখন কি করবো আমরা, এখান থেকে আবার ইমপিউর অ্যালুমিনিয়াম আবার এখানে আমরা ইনপুট ঢালবো, ঢাললে আবার দেখা যাবে পদ্ধতিটা সবসময় এরকম চলমান অবস্থায় থাকে। হ্যাঁ, এই অবস্থায় যে আমরা যদি অ্যালুমিনিয়ামকে রিফাইন করি এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, তাহলে দেখা যায় 99.9% হচ্ছে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা যদি রিঅ্যাকশন দেখি যে এখানে কি রিঅ্যাকশনটা হয়, সেই রিঅ্যাকশন আমরা দেখি। ক্যাথোডে কি ঘটনা ঘটে? সিম্পল রিঅ্যাকশন, অ্যালুমিনিয়াম 3+, 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। আবার অ্যানোডে গিয়ে খেয়াল করো, আমরা যে এখানে একটুখানি খেয়াল করো, এখানে যে ইমপিউর অ্যালুমিনিয়াম দিচ্ছি, এটা কিন্তু কি হচ্ছে খেয়াল করে, এটা কিন্তু এর মধ্যে অ্যালুমিনিয়াম আসতেছে, অ্যালুমিনিয়াম আয়ন না, তাহলে এই অ্যালুমিনিয়াম আয়নে তো রূপান্তরিত করতে হবে, সেটাই করে হচ্ছে এই যে অ্যানোড, অ্যালুমিনিয়াম থেকে 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ এ রূপান্তরিত করে, এই 3+টা আবার উপরে অ্যালুমিনিয়াম 3+ উপরের স্তরে চলে যায় ক্যাথোডে। এই ঘটনাটা ঘটতে থাকে সবসময়, এই রিঅ্যাকশনের ইনিশিয়েশন মানে বা প্রথমে শুরু করে দিতে হয়, তারপর এটা পর্যায়ক্রমে চলমান অবস্থায় থাকে। যখন দেখা যায় নিচের অবিশুদ্ধ অ্যালুমিনিয়ামের পরিমাণ কমে যাচ্ছে, তখন উপর থেকে আরো কিছু অ্যালুমিনিয়াম ধীরে ধীরে যুক্ত করা হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস, কিভাবে করে অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করা হয়।
তো আশা করি তোমাদের এই প্রসেসটাই তোমাদের মাথায় ঢুকেছে, এবং তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন দেখাও, ইনশাআল্লাহ পারবে। এখন কথা হচ্ছে যে আমরা প্রথম যে প্রসেসটা, যেটা হচ্ছে আমরা প্রথমে অ্যালুমিনা, পিওর অ্যালুমিনা যে তৈরি করলাম, সেই পিওর অ্যালুমিনা তৈরি করার জন্য 3টা প্রসেস আছে। সেই প্রসেস যদি তোমাদের বলে দেয় যে এই পদ্ধতিতে করো, তাহলে সেই পদ্ধতি তোমরা দেখাবে। যদি না দেয়া থাকে তাহলে যে কোনো একটা দেখালে হবে, কিংবা কোনটার পরিমাণ বেশি আছে। যদি এরকম থাকে, যেমন সিলিকার পরিমাণ বেশি আছে নাকি আরো যেগুলো অপদ্রব্য থাকে, কোনটার পরিমাণ বেশি আছে সেটার উপর বেসিস করে আমরা এই কোন প্রসেসে আমরা এগোবো সেটা নির্ধারণ করি। যে কারণে ওই দিকেও মাথায় খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা এখন যেই প্রশ্নটার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমরা অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করলাম কিভাবে। অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করলাম রিফাইনিং এর মাধ্যমে, ইলেকট্রোলাইসিস প্রসেসে। এখানে একটা প্রসেস যদি আমরা বলি যে আমরা অ্যালুমিনিয়াম, why extraction of aluminium is not possible by redox process, অর্থাৎ জারণ বিজারণ প্রসেসে আমরা কি পদ্ধতিতে কেন আমরা এই অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করতে পারি না। তাহলে এটার কারণগুলো কি কি? নরমালি আমরা জানেন, যেমন কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা অনেকগুলোর এক্সট্রাকশন করে থাকি, হ্যাঁ, অনেক মেটালের। কিন্তু আমরা এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই কাজটা কোন রেডক্স প্রসেস আমরা কাজ করি না, বরঞ্চ আমরা ইলেকট্রোলাইসিস প্রসেসে অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করি। কেন? কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে এই অ্যালুমিনিয়াম তো ভূত্বকে থাকে, তাই না, পৃথিবীর সারফেসে থাকে, এবং এই সারফেসে থাকা অবস্থায় এটা মোস্টলি ইট এক্সিস্টস অ্যাজ সিলিকেটস, অর্থাৎ এটা সিলিকেট হিসেবে, এটা যৌগ হিসেবে থাকে, সিলিকেট যৌগ হিসেবে থাকবে। এখন এটা ওই সিলিকেট থেকে যখন আমরা এক্সট্রাক্ট করব অ্যালুমিনিয়ামকে, সেটা খুবই কষ্টসাধ্য, সহজে করা যায় না, এবং সেই সাথে ব্যয়বহুল। এখন আমার অ্যালুমিনিয়াম যদি এক্সট্রাক্ট করতে বেশি পরিমাণ খরচ হলো, তাহলে আমি কেন সহজ প্রসেস বাদ দিয়ে আমি এই কঠিন প্রসেসটা করব? হ্যাঁ, সিলিকেটকে সরানো এটা খুব কস্টলি হয়ে যায়, এবং সাথে অনেক কষ্টসাধ্য এটা। দ্বিতীয়টা হচ্ছে অক্সিজেনের সাথে যেই অ্যাফিনিটি, মানে যেই যেটাকে বলা যায় হচ্ছে আসক্তি, অক্সিজেনের সাথে যে আসক্তি অ্যালুমিনিয়ামের বেশি কার্বনের চেয়ে। এখন কার্বন দিয়ে তুমি যদি এক্সট্রাক্ট করতে চাও, সেক্ষেত্রে পারা যাবে না, কারণ হচ্ছে অক্সিজেনের সাথে অ্যালুমিনিয়ামের আসক্তিটাই বেশি। সে কারণে এটা কার্বনের সাথে আসক্তি কম বলে কার্বন দিয়ে বিজারণ পদ্ধতিতে আমরা নিয়ে চলে আসলাম, অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করলাম, সেটা সম্ভব না। এই যে রিঅ্যাকশন দেখানো হয়েছে যে অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন করে অ্যালুমিনা তৈরি করে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের অ্যাফিনিটি বা আসক্তিটা বেশি। আরেকটা কারণ হচ্ছে আমরা যখন এটা হাই টেম্পারেচারে এটা করা হয়, মানে অনেক উচ্চ তাপমাত্রায় যখন করা হয়, সেই ক্ষেত্রে এই অ্যালুমিনিয়াম ভ্যাপোরাইজ হয়, তার মানে বাষ্পীভূত হয়ে যায়। যখন বাষ্পীভূত হয় তখন এই কার্বন যে আছে ওইখানে, সেই কার্বনের সাথে কার্বাইড ফর্ম করে, তার মানে কি অ্যালুমিনিয়াম নষ্ট হয়, অ্যালুমিনিয়াম আমরা অপচয় হয়। এখানে দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম কার্বনের সাথে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে আলাদা করলাম, বাট এটা করা হয় অনেক হাই টেম্পারেচারে করলে দেখা যায় ওখানে কার্বন থাকে, সেই কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বাইড তৈরি করে ফেলে, হ্যাঁ, যে কারণে অ্যালুমিনিয়াম এবং নষ্ট। দেখো 3টা কার্বন 4টা অ্যালুমিনিয়ামকে ধরে রেখেছে, তার মানে অ্যালুমিনিয়ামের অপচয় হচ্ছে। এই কয়েকটা কারণে আমাদের রেডক্স প্রসেসে আমরা অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করি না, তার চেয়ে ইলেকট্রোলাইসিস প্রসেসে অ্যালুমিনিয়াম এক্সট্রাক্ট করলে সহজেই আমরা, এবং এটা লেস এক্সপেন্সিভ, এটা যেভাবে আমরা করতে পারি। আচ্ছা, সময় প্রায় শেষের দিকে, আমাকে একটা অ্যালার্ম দিয়েছে। আচ্ছা, আমরা আর বেশি টুকু যাব না, আমরা আজকে অ্যালুমিনিয়ামের ইউজ করব। অ্যালুমিনিয়াম ইউজ কোথায় কোথায় অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়? আচ্ছা, এখানে কয়েকজন আছো, তোমরা একটু বলো কোথায় কোথায় ব্যবহার করি আমরা, একজন একজন করে বলো, কোথায় অ্যালুমিনিয়াম কোথায় ব্যবহার করা হয়?
আমাদের আশেপাশে কোথায় কোথায় এটা আছে বা কোথায় আমরা ব্যবহার করি? লোক স্যার পাবে ওষুধের প্যাকেটে ওষুধের হ্যাঁ ইয়েস অ্যালুমিনিয়াম ফয়েল হ্যাঁ ব্যবহার করা হয় দ্যাট গুড দেন উড়োজাহাজ বানাতে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম। দৃষ্টি হোসেন কি বললে কি কথা স্যার বললে উড়োজাহাজ তৈরিতে অ্যালুমিনিয়াম হ্যাঁ উড়োজাহাজ তৈরি উড়োজাহাজ তৈরিতে অ্যালুমিনিয়াম আমাদের আশেপাশে কোন জায়গায় কোথায় কোথায় আর ব্যবহৃত হয় থালা বাসনের ক্ষেত্রে। কে বললে মুমতাহিনা আমিয়া জি Good. স্যার তাহলে এই যে বিভিন্ন কাজে আমরা এই অ্যালুমিনিয়াম ব্যবহার করি তো অ্যালুমিনিয়াম কোথায় কোথায় ব্যবহার করা হয় আমরা দেখি একটা হচ্ছে এটা লাইট মানে হালকা এটা খুবই হালকা অ্যালুমিনিয়াম কিন্তু খুবই হালকা এবং এটা কিন্তু ওজন লিফটিং এ ওয়েট লিফটিং এ ব্যবহার করা হয় ওয়েট লিফটিং মানে হচ্ছে অনেক বেশি ওজন ধারণ করতে পারে ওজন বহন করতে পারে যে কারণে এটা বিভিন্ন অ্যামালগাম মানে হচ্ছে সংকর তৈরি করে এগুলো দিয়ে বিভিন্ন ধরনের সংকর তৈরি করে এটা আমরা এরোপ্লেনে ব্যবহার করতে পারি কারে মোটর গাড়িতে ব্যবহার করি রেল গাড়িতে ব্যবহার করি ট্রামে ব্যবহার করি এইসব জায়গায় ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা ইউজ ইলেকট্রিক কেবল এটা কিন্তু খুব তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী বলে এটা ইলেকট্রিক যে কেবল তার সেই তারের মধ্যেও ব্যবহার করা হয় কুকিং প্যান মানে হচ্ছে থালা বাসন যে আমরা রান্না করি সেটা কিন্তু এই অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা রঙের মধ্যেও ব্যবহার করা অ্যালুমিনিয়াম যেমন এই যে লিনসিড অয়েল যেটাকে তিসির তেল বলে সেই তেলের মধ্যে অ্যালুমিনিয়াম যে পাউডার সেই পাউডার মিশিয়ে এটাকে রং হিসেবে ব্যবহার করা যায় বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভস মানে হচ্ছে বিস্ফোরক জাতীয় দ্রব্য যেমন থার্মাইট তারপর থার্মিট অ্যামোনিয়াল এরকম বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভ তৈরিতেও ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম চূর্ণ সাথে অ্যামোনিয়াম নাইট্রেট এগুলো ইত্যাদি যুক্ত করে বিভিন্ন ধরনের বিস্ফোরক ব্যবহার করা যায় হ্যালাইডস আজকে সময় নাই হ্যালাইডসটা আজকে না পড়াই তাই না সময় অনেকখানি শেষ হয়ে গেছে যে কারণে আজকে স্যার স্টেনলেস স্টিলেও তো ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম। বুঝিনি আবার বললো স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিলে কি ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম জি স্যার আর শিওর মনে হচ্ছে স্যার মনে হলে হবে না তুমি একটু দেখে নিও আমি যতটুকু জানি স্টেনলেস স্টিলে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় না সেখানে আয়রন ব্যবহার করা হয় এবং তার সাথে কার্বনের একটা নির্দিষ্ট পরিমাণ কত পার্সেন্ট যেন কার্বন ব্যবহার করা হয় করে স্টেনলেস স্টিল তৈরি করা হয় আর অ্যালুমিনিয়াম মনে হয় না আমার যতটুকু আমি জানি করা হয় না হ্যাঁ আচ্ছা তাহলে ও সরি সময় তো আছে আরো মনে হয় আমি কি শুরু করব তাহলে শুরু করি হ্যাঁ 10:30 থেকে তোমাদের আমি একটা অ্যানাউন্স করি সেটা আমি চ্যাট বক্সে দিয়েছি আজকে 10:30 থেকে তোমাদের ডক্টর প্রদীপ কুমার দত্ত স্যারের ক্লাস হবে ভৌত রসায়ন স্যারের জুম আইডি এবং পাসওয়ার্ড তোমরা ফেসবুক থেকে কালেক্ট করে নিতে পারো এছাড়াও আমিও এখানে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি 10:30 থেকে তোমরা স্যারের ক্লাসে জয়েন করবে আচ্ছা আমরা তাহলে হ্যালাইটটা শেষ করে দিই হ্যাঁ যেহেতু একটু সময় আছে আমরা আজকে দেখব বিভিন্ন ধরনের বোরন ফ্যামিলির বিভিন্ন যেই সদস্য আছে তার মধ্যে হ্যালাইট বোরনের যেই হ্যালাইট বোরনের হ্যালাইট কিংবা অ্যালুমিনিয়াম হ্যালাইট বা গ্যালিয়ামের ইত্যাদি আমরা আজকে বোরনের হ্যালাইট সম্পর্কে জানবো বোরনের হ্যালাইট কয়েক ধরনের হতে পারে এগুলো মনোমারিক মানে হচ্ছে একটা যৌগ কারোর সাথে ডাইমার তৈরি করবে না হ্যাঁ বাট পলিমার তৈরি করবে না এবং এরা বেশিরভাগই উদ্দায়ী তো মানে বুঝাই এরা উড়ে চলে যায় এবং এগুলোর বেশিরভাগ যৌগ এগুলো হচ্ছে সমযোজী যৌগ এবং এদের মধ্যে sp2 সংকর অরবিটাল বিদ্যমান এই যে এখানে দেখো 120 ডিগ্রি একই প্লেনার এবং 120 ডিগ্রি 120 সবগুলো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে
এবং এটা হচ্ছে তার মানে হচ্ছে এটা sp2 সংকর হাইব্রিডাইজড। x এই যে এটা আমরা f দেখিয়েছি, এটা যদি x হতো x x হ্যালোজেন দিয়ে হ্যালাইড বোঝাচ্ছি, বোরন bx3 এর ক্ষেত্রে এই x bx এর অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এখন এই দেখো এখানে আমি একটুখানি সবগুলোই করি। ওকে, এখানে ইলেকট্রনের ঘাটতি যৌগ যেহেতু এটা, সে কারণে এগুলো বন্ধন এই বিএফ বা বিসিএল এগুলোর যে বন্ধন, সেই বন্ধন নরমাল যে একক বন্ধন থাকে তার চেয়ে একটুখানি ছোট হয়, কারণ এই প্রত্যেকটা ইলেকট্রন কে এই বোরন টানতেছে, টানার কারণে এই বন্ধনটা একটু ছোট হয় অন্যান্য একক বন্ধনের চেয়ে। এখানে খেয়াল করো এই যে ফ্লোরিনের যেই এই পাই পি এর যেই সরি পি এর যেই ইলেকট্রন, এই ইলেকট্রন এই বোরনের ফাঁকা পি এর ইলেকট্রনের ফাঁকা অরবিটালের সাথে অধিক্রমণ ঘটে। এই এফ এর যেই ইলেকট্রন পাই ইলেকট্রন, সেই ইলেকট্রনটা এই বোরনের যে ফাঁকা অরবিটাল তার সাথে ওভারল্যাপিং হয়, যে কারণে এই বন্ধনটা ছোট হয়ে আসে। খেয়াল করো এখানে যে রেজোনেন্স দেখাচ্ছি আমরা, যে BF3 এর রেজোনেন্স, এটা হচ্ছে নরমাল BF3। যেহেতু এই ইলেকট্রন ফ্লোরিনের ইলেকট্রন বোরনের যে অসংকরিত পি অরবিটাল আছে তার সাথে ওভারল্যাপ যদি করে, মনে করো এখান থেকে করলে এখানে ডাবল বন্ড তৈরি হলো, এই যে এখানে ডাবল বন্ড তৈরি হলো। ডাবল বন্ড তৈরি হলে ফ্লোরিন এর ক্ষেত্রে প্লাস এবং ব্রোমিনের উপরে নেগেটিভ চার্জড হলো। এই ডাবল বন্ডটাই রেজোনেন্সের মাধ্যমে ঘুরতে থাকে, অর্থাৎ কখনো দেখা যায় যে এটা এই বন্ধন শিফট করে এখানে আসলো, তখন দেখা যায় এই ফ্লোরিন প্লাস হলো আর বোরনদের অলওয়েজ নেগেটিভ চার্জ থাকে। একইভাবে এই শিফট করে এখানে যখন আসবে তখন হচ্ছে এখানে পজিটিভ হিসেবে থাকবে আর বোরন তো অলওয়েজ নেগেটিভলি চার্জড। ওকে, তাহলে এইভাবে করে পরবর্তীতে আবার এই বন্ধন চলে আসলে নরমাল BF3 হয়। তাহলে এটা হচ্ছে বোরন এই ফ্লোরাইডের যে রেজোনেন্স স্ট্রাকচার। হ্যাঁ, যে কারণে মনে হচ্ছে যে প্রত্যেকটা BF এর যে বন্ড, সেই বন্ডটার মধ্যে ডাবল বন্ড আছে, রেজোনেন্সের মাধ্যমে পর্যায়ক্রমে থাকে, যে কারণে BF এর যে বন্ধন দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা নরমাল BF একক বন্ধনের চেয়ে কম হয়। এটা হচ্ছে এক কারণ। আচ্ছা, আমরা কিভাবে করে BX3 মানে এই বোরন ট্রাই হ্যালাইড আমরা কিভাবে তৈরি করব? দেখো একটা আচ্ছা, এটা মনে হয় আর সময় পাওয়া যাবে না, 1 মিনিট আছে, 1 মিনিট আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে শেষ করব। আজকে আর এর বেশি দেখতে পড়াতে যাচ্ছি না। যতটুকু পড়লাম বা যতটুকু দেখালাম ততটুকু তোমরা একটু বাসায় একটুখানি দেখলেই পারবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আবার জয়েন করার আহ্বান জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে আমার ক্লাসে জয়েন করার জন্য। ওকে, সবাই সুস্থ থাকো সেই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।